लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। বাংলা এবং বাঙালির কাছে আজ চরম বিপদ। শুধুমাত্র ভাষা বাংলা হওয়ার জন্যে একটি জাতির ওপরে, একটি ভাষাগোষ্ঠীর ওপরে যেভাবে নির্মম অত্যাচার নেমে আসছে তা কিন্তু ভয়ানক এবং বীভৎস। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো ভাষারই সমস্যা নেই। গুজরাটি বলুন, মারাঠি বলুন, পাঞ্জাবি বলুন, ভোজপুরি বলুন, কারোর এই সমস্যা নেই, কারণ সারা পৃথিবীর মধ্যে এই ভাষাগুলোর অন্য কোনো দেশ নেই। বাঙালির দুর্ভাগ্য, বাংলার দুটো অংশ দুটো দেশের মধ্যে পড়েছে এবং একটি স্বাধীন রাষ্ট্র আর একটি ভারত রাষ্ট্রের মধ্যে। পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য এবং বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র। দুটি দেশের ভাষাই বাংলা। অর্থাৎ খুব সহজেই এই গুজরাটিরা, এই হিন্দিভাষীরা, এই মারাঠিভাষীরা, এই রাজস্থানীরা, এই উত্তরপ্রদেশের গোবলয়ের, এরা সবাই খুব সহজেই বাংলা বললেই নির্মমভাবে বলে দিচ্ছে বাঙালি বাংলা মানে মুসলমান, বাঙালি বাংলা মানে অচ্ছুত জাত, বাঙালি ভাষা বাংলা ভাষা মানেই বাংলাদেশি। এই অদ্ভুত নির্মম অত্যাচার এখন বাঙালির উপরে এগিয়ে আসছে। বাঙালি এখন রিলস, সামাজিক মাধ্যম, শপিং মলের মধ্যে এগিয়ে আছে। শপিং মলের ভিড়ে এরা দাঁড়িয়ে আছে, কিন্তু বাঙালি বুঝতে পারছে না কি ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে বাঙালি। নির্বাচন কমিশন কিন্তু এখন আর নিরপেক্ষ নেই। আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড বৈধ নাগরিক হওয়ার পক্ষে কোনো উপযুক্ত প্রমাণ নয়। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বলেছে, সবচেয়ে ভয়ঙ্কর বাঙালি তুমি তাকিয়ে দেখো, বাংলা তুমি তাকিয়ে দেখো, এবার তোমাকে জাগতে হবে, তোমাকে তীব্র গণ আন্দোলন করতে হবে। কোন দিকে তাকিয়ে দেখেছ? বিহারে ৭৩ লক্ষ ভোটার বাদ যাবে। বাংলা মানে তো ভাষা বাঙালি, বাঙালি বাংলা ভাষা, সে তো বাংলাদেশি। অতএব কত ভোটার বাদ যাবে ক্ষমতা দখলের জন্য একটি হিটলারপন্থী দল, একটি ভয়ঙ্কর বাঙালি বিদ্বেষী দল, তারা কিন্তু আজ ভয়ঙ্কর পথে এসেছে। না কোনো গল্প কথা বলছি না। ভারতবর্ষে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বেড়েছিল TN সেশন যখন নির্বাচন কমিশনার ছিলেন। তারপরে আস্তে 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 আবারও সেই একই পথে এগিয়ে চলেছে। নির্বাচনী আইন রুল 93(2) এর বদল নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই নিয়মগুলি বলে দেয় যে এইসব বদল আসলে শাসক দলের পক্ষেই, কেন্দ্রীয় শাসক দলের পক্ষেই নির্লজ্জভাবে কাজ করছে। তাহলে আসুন জানা যাক কীভাবে এই নিয়ম বদল হচ্ছে, তথ্য লুকানো হচ্ছে। কমিশনার নিয়োগের পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে, সবটাই করা হচ্ছে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেবার জন্য, প্রভাবিত করার জন্য, যার ফলে এক সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উপর মানুষের বিশ্বাস উঠে যাবার মুখে। আপনি যাকেই ভোট দিন, তা যদি বিজেপির বাক্সে গিয়ে ঢোকে, তাহলে ভোট দিয়ে লাভ কী? নির্বাচনের আগে যদি কে জিতবে সেটা ঠিক হয়ে যায়, তাহলে নির্বাচন এক প্রহসন, আর গণতন্ত্র নির্বাচন যদি প্রহসন হয়ে ওঠে, তাহলে সেই গণতন্ত্র মূল্যহীন। একথা বুঝতে হলে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স না পড়লেও চলবে। প্রথমে দেখা যাক নিয়ম বদলের তথ্যগুলো।
যে নিয়ম বদল আসলে জনগণের কাছে তথ্যের দরজা বন্ধ করে দিয়েছে। আগে নির্বাচন সংক্রান্ত যে কোনো কাগজপত্র, যেমন সিসিটিভি ফুটেজ, প্রিজাইডিং অফিসারের রিপোর্ট, ভোটার উপস্থিতির হিসাব, সব কিছু জনগণ চাইলে দেখতে পারত। 2024 সালের ডিসেম্বরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এসব তথ্য দিতে হবে। এই রায়ের মাত্র 10 দিনের মধ্যেই সরকার ও কমিশন মিলে রুল 93(2) বদলে দেয়। এখন বলা হচ্ছে শুধু যেসব কাগজপত্র নিয়মে নির্দিষ্টভাবে উল্লেখ আছে সেগুলিই দেখা যাবে, বাকি কিছুই আর পাবলিকের নাগালের মধ্যে নেই। মানে সোজা ব্যাপার, অনিল মাসি কালো কালি দিয়ে বিরোধীদের ব্যালট পেপার বাতিল করে দেবে, সিসিটিভিতে সেটা ধরা পড়বে, কিন্তু সেই ফুটেজ কাউকে দেখানো যাবে না। এর মানে দাঁড়ায় কমিশনের কাছে থাকা সিসিটিভি ফুটেজ বা ভোট কেন্দ্রের রিপোর্ট, যেখানে 2 ঘন্টা অন্তর ভোটার উপস্থিতির হিসেব লেখা থাকে, তার পাওয়া যাবে না। কেন? কমিশন বলছে এত তথ্য দিতে গেলে লোকবলের সমস্যা হয়, বিভ্রান্তিও তৈরি হতে পারে, যা শুনলে হাসি পাওয়াটাই স্বাভাবিক। গণতন্ত্রের স্বচ্ছতা মানে শুধু আইনগত প্রয়োজন না, এটা নাগরিকের অধিকার যা বিশ্বাসের ভিত্তি তৈরি করে। এই আইন বদলে আসলে মানুষের বিশ্বাসের ভিত্তিতেই ঘা দেওয়া হলো। এই সমস্ত নতুন নির্দেশ আর নিয়মের ফলে ধারাবাহিকভাবে গোপনীয়তা বাড়ছে, স্বচ্ছতা কমছে। আদালতের আদেশের 10 দিনের মধ্যে নতুন নিয়ম চলে এলো কিভাবে, কারা করলো? আসলে এই নিয়ম পরিবর্তন এত দ্রুত হয়েছে যে তাতে সন্দেহ জাগছেও। প্রাক্তন নির্বাচন কমিশনার SY কুরেশি বলেছেন, এই গতিতে নিয়ম বদল অস্বাভাবিক এবং এটা জনগণের চোখে কমিশনের ভাবমূর্তি নষ্ট করছে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই নিয়ম বদলের আগে কোনো আলোচনা হয়নি, মানুষের মতামত নেওয়া হয়নি, বিরোধী দলের সঙ্গে আলোচনা হয়নি, এমনকি মিডিয়াতেও কোনো আলোচনা হয়নি। হঠাৎ এক সকালে হুকুম জারি হয়ে গেল। কমিশন একদিকে ভোটারদের অনিয়ম রিপোর্ট করতে বলছে, ভোটের আগে অনেক টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে অনিয়ম থাকলেই জানান, অথচ যখন সচেতন নাগরিকেরা নথি চাইছেন তখন কমিশন বলছে এগুলো স্ট্রং রুমে আছে, দেওয়া যাবে না। এই যুক্তি একেবারেই হাস্যকর, কারণ রাজনৈতিক দলকে জানিয়ে স্ট্রং রুম খোলা যেতেই পারে। অনিয়মের খবরে স্ট্রং রুম খোলার উদাহরণ ভুরি আছে অতীতে। স্বাভাবিকভাবেই একসময় যে নির্বাচন কমিশনের কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না, কেউ জানতই না নির্বাচন কমিশন বলে কিছু আছে, সেই একটা প্রতিষ্ঠান যে কত গুরুত্বপূর্ণ তা বুঝিয়েছিলেন TN সেশন। তিনি এসেই চালু করেছিলেন এপিক কার্ড, মানুষের বিশ্বাস জন্মেছিল, সেই জনগণের বিশ্বাস আজ ভেঙে পড়তে চলেছে। বিশেষ করে বাঙালিদের ওপরে যে নির্মম অত্যাচার নেমে আসতে চলেছে, যা ভয়ঙ্করভাবে বাংলাভাষীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে সুপরিকল্পিত তথ্য করা হয়েছে। কারণ গুজরাটি তার মাতৃভাষা হলে স্বাভাবিকভাবেই সে ভারতীয় ভোটার, কারণ গুজরাট পাকিস্তানে নেই, গুজরাটি ভাষা পাকিস্তানের কোনো রাজ্য নেই, রাজস্থানী ভাষা পাকিস্তানের কোনো রাজ্য নেই, ভোজপুরি ভাষা পাকিস্তানের কোনো রাজ্য নেই। বাংলাদেশ আছে একটি রাষ্ট্র, তাই বাঙালি মানেই বাংলাদেশি। এ এক ভয়ঙ্কর নির্মম প্রচার বাঙালির ভোটাধিকারকে কিন্তু কেড়ে নেওয়ার পক্ষে উপযুক্ত। কমিশন ছিল একটা খোলা বইয়ের মতন, সবাই জানতো কি হচ্ছে। এখন আর সেই বিশ্বাস আর নেই। ভোটার উপস্থিতির একমাত্র সরকারি নথি ফর্ম 17C এখন জনগণের হাতে আসছে না। কমিশন বলছে এটা শুধু ভোটিং এজেন্টদের দেওয়া হয়, কিন্তু প্রতিটি বুথে বিরোধী দলের এজেন্ট থাকে না, ফলে নাগরিকরা নিজেরা সংখ্যা মেলাতে পারছে না। দুধার থেকে ভোটার তালিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রথমটা হলো এক বিপজ্জনক দিক, ভোটার তালিকা কারচুপি। মহারাষ্ট্রে ভোটের ঠিক আগে 5 মাসে 41 লাখ নতুন নাম যোগ হয়েছে, যেখানে আগের 5 বছরে ছিল 31 লাখ। তেলেঙ্গানায় 2018 ভোটের আগে 22 লাখ নাম কাটা হয়। তেলেঙ্গানায় 2018 ভোটের আগে 22 লাখ নাম কাটা হয়। পরে কমিশনের এক কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন। নিউজ রিপোর্ট বলছে অনেক আসনে যেখানে শাসক দল জিতেছে সেখানে গণহারে নাম কাটা হয়েছে। যেমন ফারুকাবাদে 32,000 নাম বাদ, জয়ের ব্যবধান ছিল 2700। মেরঠে 60,000 নাম বাদ, জয়ের ব্যবধান ছিল 10,000। এইসব ঘটনা স্পষ্ট করে দেয় ভোটার তালিকা হলো নির্বাচনের সবচেয়ে নরম জায়গা, যেটা বদলে দিয়ে ফলাফল নিয়ন্ত্রণ করা যায়।
নির্বাচন কমিশনারদের নিয়োগেও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। আগে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটিতে প্রধান বিচারপতি থাকতেন, এখন সেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী বসানো হয়েছে। শুনুন ভালো করে, আগে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটিতে প্রধান বিচারপতি থাকতেন, এখন সেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী বসানো হয়েছে। ফলে 3 জনের কমিটিতে 2 জন সরকার পক্ষের, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী, একজন বিরোধী দলের। এটাকে অনেকে বলছেন রেফারিকে খেলোয়াড় নিজেই বেছে নিচ্ছে। কে রেফারি হবে, কে আম্পায়ার হবে, খেলোয়াড় নিজেই বেছে নিচ্ছে। SY কুরেশি একে বলছেন সুপ্রিম কোর্ট আর সংবিধানের প্রতি ইচ্ছাকৃত অপমান। কমিশন যদি নিরপেক্ষ না থাকে তাহলে জনগণ বিশ্বাসই করবে না যে নির্বাচন সঠিকভাবে হচ্ছে। গণতন্ত্রের ভিত নড়ে যাচ্ছে। নিয়ম দ্রুত বদলে ফেলা, গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখা, ভোটার তালিকায় কারচুপি আর কমিশনের বাছাইয়ে শাসক দলের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা আজ প্রশ্নের মুখে। বাঙালি, বাংলাভাষী আজ ভয়ঙ্কর দুঃসময়ের উপস্থিত। ভোটার তালিকায় তার নাম থাকবে কিনা, সে বাংলাদেশি হয়ে যাবে কিনা, জন্ম যার এখানে, আজকে 60 বছরের 65 বছরের বৃদ্ধকেও তার প্রমাণ দিতে হবে তিনি ভারতীয় নাগরিক, তিনি বাংলায় বাস করেন এবং ভারতীয় নাগরিক। কিভাবে সে প্রমাণ করবে? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কোনোটাই বৈধ নয় বলে নির্বাচন কমিশন হুঙ্কার ছাড়ছে। গণ আন্দোলনই হয়তো রুখে দিতে পারে, যৌথ গণ আন্দোলন হয়তো বাঙালিকে বাঁচাতে পারে, না হলে হয়তো পশ্চিমবঙ্গ থেকে বাঙালিদের নির্বাসন বাস্তব পরিণতি হতে চলেছে। ভাবুন, রিলস, শপিং মলের জীবন থেকে নিজের ভোটাধিকার, নিজের নাগরিকত্ব বাঁচাতে বাঙালি একবার ভাবুন।